নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবং আজকে আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এনটিপিসির বাছাই করা কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, যেগুলো আমাদের এনটিপিসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং ডিটেল ক্লাস থাকবে। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে সকলে ক্লাসটা দেখবে শেষ পর্যন্ত। আগের ক্লাসগুলো তোমরা সকলে দেখে রাখবে, আমাদের প্লেলিস্ট চ্যানেলে করা রয়েছে। আর তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু অবশ্যই সকলে যুক্ত হয়ে থাকবে। ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং কমেন্ট সেকশনে। এখানে কিন্তু আমরা কিন্তু তোমাদের জন্য কোনো রকমের অফিসিয়ালি যে সমস্ত নোটিফিকেশানগুলো রিলিজ করা হয়, সেই সমস্ত নোটিফিকেশান রিলেটেড আমরা কোনো বিজ্ঞপ্তি, যেখানে আমাদের কিন্তু ক্লাস কিন্তু তোমরা দেখতে পাবে না, আমাদের ভিডিওর মাধ্যমে সেগুলো কিন্তু আমরা প্রকাশ করি না। তার মানে এই নয় যে তোমাদের কিন্তু আমরা আপডেটেড করি না, আমরা কিন্তু সমস্ত আপডেট সবার প্রথম দিয়ে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সুতরাং তোমরা কিন্তু দেখে নেবে, এই যে আরপিএফ এসআই এর সম্প্রতি তোমাদের আজকেই আমরা কিন্তু শেয়ার করে দিয়েছি আমাদের টেলিগ্রামে। তোমাদের কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে, যেটা কিন্তু পিইটি পিএমটি তোমাদের কিন্তু শুরু হতে যাচ্ছে আরপিএফ এসআই এর, এবং কনস্টেবলে খুব তাড়াতাড়ি শুরু হবে। এছাড়া সিলেকশন পোস্টে তোমাদের যখনই নোটিফিকেশন এসছে, তখনই কিন্তু আমরা সঙ্গে সঙ্গে তোমাদের শেয়ার করে দিয়েছি টেলিগ্রামে। সমস্ত আপডেট কিন্তু সবার প্রথম এখানেই পাবে তোমরা, অবশ্যই চ্যানেলটাতে যুক্ত থাকবে। তো চলো আমরা আমাদের ক্লাস কিন্তু আজকে শুরু করি। তোমরা সকলে একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আমাদের প্রথম যে কোয়েশ্চেন রয়েছে আজকে, ভারতের সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন গ্রহণ করা হয়েছিল, গৃহীত হয়েছিল, তখন আমাদের মূল সংবিধানে কতগুলো ধারা ছিল? কতগুলো ধারা ছিল আমাদের মূল সংবিধানে, সেটা আমাদের এখানে জানা হয়েছে। তো আমাদের ভারতের সংবিধান হচ্ছে সবথেকে বড় এবং লিখিত সংবিধান, যেখানে কিন্তু টোটাল যে ভারতের সংবিধান যখন এটা তৈরি করা হয়েছিল, সেই সময় কিন্তু এটা কতগুলো ছিল? অপশান অনুযায়ী আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই 395টি সেই সময় আর্টিকেল সংখ্যা ছিল, এবং শিডিউল ছিল সেই সময় তপশিল যেটা ছিল, যেটা কিন্তু 8টা, এবং 22টা পার্টে কিন্তু এগুলো সব বিভক্ত ছিল। ঠিক আছে, কিন্তু বর্তমান সংবিধানে কিন্তু আমাদের 448টি কিন্তু আর্টিকেল সংখ্যা রয়েছে এবং 12টি শিডিউল রয়েছে, এবং তার সাথে কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের কতগুলো খণ্ড রয়েছে, অবশ্যই কিন্তু পার্ট সংখ্যা 25। ঠিক আছে, তো এবার আমাদের দেখতে হবে আমাদের সংবিধানটা এবার এটা কবে আমাদের কার্যকর করা হয়েছিল এবং গ্রহণ করা হয়েছিল। যেটা কিন্তু 1949-এর 26 নভেম্বর আমাদের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল গণপরিষদের মাধ্যমে। সেই দিন আমরা কনস্টিটিউশন দিবস অর্থাৎ সংবিধান দিবস হিসাবে পালন করি 26 নভেম্বর তারিখ, এবং এটা কিন্তু কার্যকর করা হয়েছিল 1950-এর 26 জানুয়ারি। এই 26 জানুয়ারি আমরা কিন্তু প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে হিসেবে কিন্তু সেলিব্রেট করে থাকি। ঠিক আছে, আর আমাদের প্রথম যে রিপাবলিক ডে হয়েছিল, সেটা কিন্তু 1950-এর 26 জানুয়ারি। সেই সময় ইন্দোনেশিয়ার সুকর্ণ সেই সময় কিন্তু উপস্থিত ছিলেন অ্যাজ এ চিফ গেস্ট। ঠিক আছে, আর তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে যেটা কিন্তু আমাদের 2024-25-এর যে আমাদের চিফ গেস্ট ছিলেন, তিনি কোন দেশের এবং তার নাম কি। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু এটা জানাবে, আর এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই এক্সামে কিন্তু আসবে। ঠিক আছে, চলো, অবশ্যই কিন্তু এটা কিন্তু রিপাবলিক ডে, যেটা কিন্তু 2025-এ সেই সময় চিফ গেস্ট কে ছিলেন। পরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এখানে, রামপা বিদ্রোহ যেটা 1922 থেকে 24-এর মধ্যে সংগঠিত হয়েছিল, এটা কোন উপজাতি এই সময় নেতৃত্ব দান করেছিলেন, অর্থাৎ নেতা কে ছিলেন এই রামপা বিদ্রোহের? তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা, যেটা রয়েছে আমাদের অপশন নাম্বার 1 রয়েছে আল্লুরি সীতারাম রাজু। তিনি কিন্তু এই আমাদের যে রামপা বিদ্রোহ রয়েছে, এই বিদ্রোহে তিনি কিন্তু একজন নেতা ছিলেন। ঠিক আছে, এবং বিরসা মুন্ডা তিনি কিন্তু মুন্ডা বিদ্রোহীর নেতা ছিলেন। সিধু কানু তারা কিন্তু সাঁওতাল বিদ্রোহীর নেতা ছিলেন। ঠিক আছে, এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের দেখতে হবে। পরে কোশ্চেন আছে, 2025 সালে জাতীয় জল পুরস্কার, এটা কোন ভারতীয় রাজ্য সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে? কোন ভারতীয় রাজ্য এখানে সেরা রাজ্যের পুরস্কার পেয়েছে জাতীয় ওয়াটার যে অ্যাওয়ার্ড রয়েছে আমাদের, সেই অ্যাওয়ার্ডে? অবশ্যই কিন্তু বেস্ট স্টেট কিন্তু অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ডে 2025-এ। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই ওড়িশা। ওড়িশা কিন্তু এখানে বেস্ট, এখানে কিন্তু অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছে, এবং সেকেন্ড পজিশনে কিন্তু ছিল উত্তরপ্রদেশ। ঠিক আছে, এই দুটোই মনে রাখবে তাহলেই হবে। পরের কোশ্চেন আছে, কোন সাংবিধানিক সংশোধনীতে লোকসভা এবং রাজ্য বিধানসভা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য আসন সংরক্ষণের বিধান করা রয়েছে? এটা কত নম্বর সংশোধনীতে করা হয়েছিল? লোকসভা এবং রাজ্য বিধানসভা তপশিলি জাতি এবং উপজাতি উভয়ের জন্য আসন সংরক্ষণের বিধান রয়েছে। কত নম্বর আর্টিকেল, কত নম্বর সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছে? অবশ্যই আমাদের কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। 79 নাম্বার যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সেখানে কিন্তু এটা পাস করা হয়েছিল, এবং এটা পাস করা হয়েছিল 1999-এর দিকে। ঠিক আছে, তো সেই সময় কিন্তু এটা পাস করা হয়েছিল, যেখানে কিন্তু লোকসভা এবং রাজ্য বিধানসভায় তপশিলি জাতি এবং উপজাতিদের জন্য আসন সংরক্ষণের বিধান সেই সময় করা হয়েছিল। পরে কোশ্চেন আছে, ভারতের সংবিধানের 371 নম্বরের এ যে আর্টিকেল রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যের বিশেষ ধরনের বিধানের কথা এখানে উল্লেখ করা রয়েছে?
কোন রাজ্যের কথা বলা হয়েছে এখানে বিশেষ করে? তো আমরা সকলেই জানি 371 নম্বর আর্টিকেল, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, এটা কিন্তু 371-এর এ কথা বলা হয়েছে। সুতরাং এখানে কিন্তু আমাদের দেখতে হবে 371-এর এ, যেটা কিন্তু আমাদের নাগাল্যান্ড রাজ্য আমাদের রাইট অ্যান্সার হবে। নাগাল্যান্ডের সম্পর্কিত যে বিধানগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়া আমরা 300 বিতে যদি বলি, 371-এর বিতে সেখানে কিন্তু আমরা আসাম থেকে দেখব, এবং 371-এর সি যদি বলি তাহলে কিন্তু আমরা সেখানে মণিপুর থেকে সম্পর্কিত পাবো, ঠিক আছে। 371 নম্বর আর্টিকেল যদি বলি তাহলে কিন্তু সেখানে আমরা পাবো মহারাষ্ট্র এবং গুজরাট সম্পর্কে। এই সমস্ত আর্টিকেলগুলো আমাদের কিন্তু দেখতে হবে, বিভিন্ন পার্ট মানে ভাগে কিন্তু ভাগ করা আছে, সাব ক্লজ এগুলো। পরের কোশ্চেন আছে, আর তোমাদের সকলকে বলে রাখি, তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মে মাস আমরা কিন্তু এটা কমপ্লিট করে দিয়েছি তোমাদেরকে। অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই তোমাদের জিজ্ঞাসা করা হবে, যদি আসে তো মে মাস এই যে কটা করিয়েছে ওর মধ্যে থেকে চলে আসবে। এবং দুটো পার্টে কিন্তু আমরা ক্লাসটা করিয়েছিলাম মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। পরের কোশ্চেন আমাদের আছে, পিতৃত্ব বিচারের জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত পদ্ধতি রয়েছে? তো পিতৃত্ব যে বিচারের জন্য অবশ্যই কিন্তু পরীক্ষাগুলোর মধ্যে কোনটা সব থেকে উপযুক্ত, সেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? রক্তের গ্রুপিং, টিস্যু কালচার, না ডিএনএ, নাকি জেনেটিক কোড? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই ডিএনএ। ডিএনএ যে এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু এটা পিতৃত্ব যে বিচারের সেটা কিন্তু বিচার কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আচ্ছা, প্রপারভাবে একদম। পরের কোশ্চেন যেটা আছে, শব্দের যে তীব্রতা পরিমাপের একক কি? তো শব্দের তীব্রতা পরিমাপের একক এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে ডেসিবেল, কুলম্ব, হাম, নাকি চক্র? যে এখানে আমাদের কিন্তু রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই, তো অপশন নাম্বার 1 ডেসিবেল আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, শব্দের তীব্রতার পরিমাপের একক ডেসিবেল। পরে প্রশ্ন রয়েছে, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কততম? আমাদের ইন্ডিয়ার যে র্যাঙ্কগুলো রয়েছে বিভিন্ন আমাদের ইন্ডেক্সগুলোতে, অবশ্যই এগুলো কিন্তু তোমাদের দেখে যেতে হবে, এখান থেকে এক্সামে আসবে। তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 আমাদের ইন্ডিয়ার যে র্যাঙ্ক ছিল সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই অপশন নাম্বার রয়েছে তোমাদের 4th পজিশনে কিন্তু রয়েছে আমাদের ইন্ডিয়া, অপশন নাম্বার 2 রাইট অ্যান্সার। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান, এবং এখানে দেখে নেবে আমাদের এখানে যে প্রথম স্থান ফার্স্ট র্যাঙ্ক, এই র্যাঙ্কটা কার আছে? যেটা কিন্তু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএর কিন্তু ফার্স্ট র্যাঙ্ক, রাশিয়ার রয়েছে সেকেন্ড র্যাঙ্ক, এবং চায়না কিন্তু থার্ড র্যাঙ্কে রয়েছে চায়না। আমাদের ভারত রয়েছে, ইন্ডিয়া রয়েছে 4th পজিশনে, ঠিক আছে। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। পরের কোশ্চেনে যাওয়ার আগে আমরা দেখছি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে লাস্ট এক্সাম 2020-21-এর 133টা শিফটে 5000+ কোশ্চেন আছে, একটা দুটো কোশ্চেন নয় ভাই, 5000 কোশ্চেন। আর এখান থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু গ্যারেন্টি একদম আছে। তার কারণ কি, এগুলো সবই কিন্তু আমার এক্সামে মানে আমার তৈরি করা পরীক্ষার জন্য মানে কোশ্চেনগুলো নয়, ঠিক আছে। এগুলো সবই এক্সামে আসা কোশ্চেন। কোন এক্সামে? এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট CBT 1 133টা শিফট এক্সাম হয়েছিল 2020-21-এর এক্সামে আসা কোশ্চেন, লাস্ট এক্সাম এটাই ছিল। সুতরাং এখান থেকে প্রশ্ন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আর এখান থেকে প্রশ্ন আসবে কারণ এখানে 5000+ কোশ্চেন আছে, একটা দুটো কোশ্চেন নয়। আর এই কোশ্চেনই কিন্তু বারবার কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু রিপিট হয়। আমরা 2024-এও কিন্তু সম্প্রতি যে সমস্ত এক্সামগুলো হয়েছে RRBর, আমরা কিন্তু সেখানেও কিন্তু দেখেছি এই RPF SI বলো বা RPF কনস্টেবল বলো, LP বলো, যে কোনো এক্সামে বলো না কেন, আমরা কিন্তু এখান থেকে প্রশ্ন দেখতে পেয়েছি। সুতরাং এনটিপিসির এক্সামের কোশ্চেন এনটিপিসিতে আসবে না, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং এখানে কিন্তু রয়েছে 133টা শিফট, যেটা 300টা+ কোশ্চেন রয়েছে, 300 নম্বর পেজ সংখ্যা রয়েছে, কোশ্চেন না, কোশ্চেন তো তোমাদের 5000 কোশ্চেন রয়েছে। দুটো পার্টে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে, এবং 300 তো মোটামুটি পেজ সংখ্যা কিন্তু রয়েছে, এবং 99 টাকা কিন্তু প্রাইস আছে। প্রাইস যদি কথা বলি, এটা কি বেশি মনে হচ্ছে? একদম না। 133টা শিফট, 40টা করে কোশ্চেন আছে প্রতিটা শিফটে, মানে আমি যদি 1 টাকা করে হিসাব করি তাহলে 133 টাকা, কিন্তু সেই হিসাবে তোমাদের এক্সামের সামনেই রয়েছে, এবং এটা কিন্তু তোমাদের 99 টাকা রাখা হয়েছে, যাতে তোমরা সকলে কিন্তু এটা নিতে পারো। সকলের জন্য ভেবে কিন্তু এই টাকাটা রাখা রয়েছে। এই নাম্বারে যোগাযোগ করবে, ডিসক্রিপশন বক্সে তোমরা এই নাম্বারের লিঙ্ক পেয়ে যাবে, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করবে। ডেমো PDF এই নাম্বারেই তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে প্রশ্ন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এটাই বারবার নিয়ে তোমরা কিন্তু কী করবে, এক্সামের জন্য তোমরা কিন্তু বারবার এটাকে রিপিটেশন দেবে এবং রিভিশন করবে বারবার, ঠিক আছে। ফটাফট তোমরা অনলাইনে রয়েছে, ফটাফট পড়ে কিন্তু চলে যাবে এক্সামের আগে। আর রেলওয়ের এক্সাম দিতে যাচ্ছ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না, এটা তো হতেই পারে না। তার কারণ 2024-এ আমরা যে সমস্ত এক্সাম দেখেছি, RPF কনস্টেবলের কথা যদি বলি, 500-র কাছাকাছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে, ঠিক আছে। তোমরা অন্যান্য এক্সাম দেখে নাও, সেখানে কিন্তু জিকে কোশ্চেন নেই, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সংখ্যা প্রচুর রয়েছে। সুতরাং আমরা আশা করতে পারি যে এনটিপিসি যে এক্সাম হতে যাচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের 5ই জুন থেকে, সেখানে কিন্তু 40টা জিকে কোশ্চেনের মধ্যে 10টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে। আর সেই 10টার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তো ম্যাক্সিমাম কিন্তু আমাদের PDF থেকে কমন পাবে।
ঠিক আছে? তো এটা তোমাদের কিন্তু বলে দিলাম, অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেন রয়েছে প্রতি মাসের, এবং এখানে কিন্তু 50টা পেজের জিস্ট রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে কিন্তু রাখা আছে। এই টোটাল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা কিন্তু পেয়ে যাবে ₹80 টাকা দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে এই 2024-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, এটা আমি আগেও বলেছিলাম যে এসএসসি এক্সামে কিন্তু এসেছে, আমাদের রেলের এক্সামে এসেছে। যেমন এই কোশ্চেনগুলো দেখো তোমরা, ঠিক আছে? আমার প্রশ্ন আমাদের মুখে বিশ্বাস করতে হবে না। মেগং ফেস্টিভ্যাল, এটা কিন্তু মেঘালয়ে আয়োজন করা হয়েছে। সর্বকনিষ্ঠ দাবারু, যারা কিন্তু ডি গুকেশ, আবার ডি গুকেশ কিন্তু সম্প্রতি আমরা এই কিছুদিনের মধ্যে তিনি কিন্তু যে ম্যাগনাস কার্লসেনকে তাকে কিন্তু হারিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ডি গুকেশ একদম তিনি কিন্তু দাবা চ্যাম্পিয়নশিপ, এবং এখানে কিন্তু আমাদের 34তম যে ব্যাটসম্যান, সেটা কিন্তু সূর্যওয়ালা, তার উপন্যাস ছিল কন দেশ কি নিবাসী, বেনুকি ডায়েরি, ঠিক আছে? কোশ্চেনে কিন্তু চলে এসেছে, না আসলেও আসবে। এনএসজি, যেটা কিন্তু মহাপরিচালক বর্তমানে কিন্তু রয়েছেন শ্রীনিবাসন, ঠিক আছে? তারপর আমরা দেখছি ক্লাউড, আমাদের কি আছে এখানে 2024-এর 34-এর ফিফা বিশ্বকাপ, যেটা কিন্তু আয়োজন করবে সৌদি আরব। এই সমস্ত কোশ্চেন যদি না আসে আর কি আসবে? ঠিক এইভাবেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কিন্তু রেডি করা হচ্ছে 2025-এ যে সমস্ত এক্সামগুলো রয়েছে, প্রচুর এক্সাম রয়েছে, এসএসসি বলো, রেল বলো, আমাদের রাজ্যের বলো, সমস্ত এক্সামের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই পিরিয়ড। কি আছে 2025-এ, যেখানে কিন্তু রয়েছে তোমাদের জানুয়ারি থেকে এখন বর্তমানে এপ্রিল পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের কিন্তু 450 কাছাকাছি কোয়েশ্চেন আছে। নাম্বার অফ পেজের যদি কথা বলি, আমি কিন্তু এখানে বলে দিচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তোমরা এই 3টে পিডিএফ মোটামুটি তোমরা 30টা পেজের মধ্যে পাবে, কিন্তু পরবর্তী যে এপ্রিল মাস থেকে যে পিডিএফগুলো পাবে, সেগুলো কিন্তু অল্প পেজের মধ্যে পাবে। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এপ্রিল মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে কিন্তু 450 কাছাকাছি কোয়েশ্চেন আছে, কিন্তু এখানে কিন্তু তোমরা 19টা পেজের মধ্যে দেখতে পাচ্ছ। সুতরাং তোমাদের যাতে প্রিন্ট করতে সুবিধা হয়, তার জন্যই কিন্তু এটি ব্যবস্থাটা করা হয়েছে। কোয়েশ্চেন একই আছে, কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু CBT 1, CBT 2, রেলওয়ে সমস্ত এক্সামের, অর্থাৎ প্রিলি থেকে মেন্স এক্সাম পর্যন্ত কিন্তু তোমাদের রেডি করা হচ্ছে। সেটা সেন্ট্রাল লেভেল এক্সাম হোক, স্টেট লেভেল এক্সাম হোক, যে কোনো স্টেট লেভেল এক্সাম হোক, ত্রিপুরা হোক, আসাম হোক, ওয়েস্ট বেঙ্গল হোক, এমনকি আমাদের এসএসসি হোক, এসএসসি যে কোনো এক্সাম দাও, রেলওয়ে যে কোনো এক্সাম দাও, CBT 1, CBT 2, Tier 1, Tier 2 কভার করবেই, ঠিক আছে? আর এখান থেকে প্রশ্ন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? 1%ও সন্দেহ নেই। অবশ্যই তোমরা যেটা দেখতে পাচ্ছ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2025, যেটা কিন্তু তোমরা 75 টাকায় পেয়ে যাবে, এর কম কোথাও পাবে না, এটা কিন্তু গ্যারান্টি থাকলো, ঠিক আছে? তো আর এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু অবশ্যই, এটা কিন্তু কম টাকা দিয়ে পাচ্ছ মানে এটা কিন্তু অবশ্যই কিন্তু সেটা কিন্তু কোনো ব্যাপার না। এখানে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখানে রয়েছে। সুতরাং 75 টাকা দিয়ে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। জীবনবিজ্ঞান অর্থাৎ বায়োলজি লাস্ট 10 বছরের যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে, সেগুলোকে চ্যাপ্টার ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে অ্যারেঞ্জ করা রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে সমস্ত এক্সামে আসা কোশ্চেন, রেলওয়ের এক্সামে আসা কোশ্চেন, কিছু কোশ্চেন এসএসসির এক্সামে আসা কোশ্চেনও রয়েছে। এখানে 1250+ নাম্বার অফ কোশ্চেন আছে, বায়োলজির প্রশ্ন রয়েছে সবই। তো 70টা পেজের মধ্যে কভার করা রয়েছে, এবং 60 টাকা দিয়ে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা আপকামিং তোমরা এএলপি টেকনিশিয়ান এক্সাম দেবে, বা তোমরা যারা কিন্তু তোমাদের লেভেল 1 বা গ্রুপ ডির এক্সাম রয়েছে সামনে, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আরপিএফএসআই 2024-এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে, জিকে কোয়েশ্চেনগুলো, সেগুলো সাবজেক্ট ওয়াইজ সুন্দরভাবে কিন্তু এখানে রয়েছে, 55টা পেজের মধ্যে কভার করা রয়েছে। যেমন পুরস্কার সম্মান, আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু এইভাবে 55টা পেজের মধ্যে একদম কিন্তু সুন্দরভাবে রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে। 35 টাকা দিয়ে তোমরা পেয়ে যাবে এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো। সুতরাং তোমাদের যার যেটা প্রয়োজন আছে, এই নাম্বারটা তোমরা দেখে নাও, এই নাম্বারটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো, এই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। ডেমো পিডিএফ এখানেই পাবে, এবং এই সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাদের কাছে রয়েছে। আর আমাদের কাছে যে সমস্ত কোয়েশ্চেন রয়েছে, সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমাদের নিজের বানানো কোনোটাই নয়, ঠিক আছে? শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখান থেকে প্রশ্ন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তোমাদের আগেও বলেছি। যাদের যেটা প্রয়োজন রয়েছে তোমরা সেটা দেখে নেবে। এসএসসি জিডি কনস্টেবলের 2024-এরটা রেডি আছে, যেটা 50 টাকা পেয়ে যাবে, 53টা শিফটের শিফট ওয়াইজ সলিউশন বাংলা ভাষায় পাবে, এবং 2025-এরটা তোমরা খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে। পরের কোশ্চেন রয়েছে আমাদের, বৈদ্যুতিক প্রবাহ অর্থাৎ তড়িৎ প্রবাহ এর পরিমাপের একক কি? তো এখানে কিন্তু কোন যন্ত্রের মাধ্যমে মাপা হয়? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু অ্যামিটার। অ্যামিটারের মাধ্যমে কিন্তু আমাদের এই যে বৈদ্যুতিক যে প্রবাহ মাত্রা, এটা কিন্তু মাপা হয়ে থাকে। ভোল্ট মিটারের মাধ্যমে কি মাপা হয়? অবশ্যই বিভব প্রভেদ, যেটা কিন্তু আমরা জানি, ঠিক আছে? পরের কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে একটি আন্তঃরাজ্য পরিষদ গঠন করা যেতে পারে? আন্তঃরাজ্য পরিষদ অর্থাৎ ইন্টার স্টেট কাউন্সিল কিন্তু গঠন করা যেতে পারে, সেটা প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে। তো অবশ্যই এটা কত নম্বর আর্টিকেল থেকে এই জিনিসটা আমরা পাই? রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই কিন্তু আর্টিকেল নাম্বার 263, 263 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা আছে। পরের কোশ্চেন আছে, বাংলায় তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠাতা করেছিলেন, কে করেছিলেন? অপশন আমাদের কাছে 4টে রয়েছে, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো।
আমাদের যেটা রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে দেবেন্দ্র কুমার ঠাকুর, তিনি কিন্তু এই বাংলা তত্ত্ববোধিনী সভার কিন্তু প্রতিষ্ঠাতা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, চলো পরে কোশ্চেন আছে। পরের কোশ্চেন আছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। মিল্ক অফ ম্যাগনেসিয়া কাকে বলা হয়? অবশ্যই এটা আমরা সকলেই জানি, যেটা কিন্তু অপশান রয়েছে আমাদের কাছে চারটে। ম্যাগনেসিয়াম কিন্তু সমস্ত অপশানেই রয়েছে, ঠিক আছে, কনফিউশন করার জন্যই এটা আছে। তো কার্বনেট, হাইড্রক্সাইড, কি আছে ল্যাকটেট নাকি অক্সাইড? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার যেটা কিন্তু হবে সেটা কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, যেটাকে কিন্তু আমরা মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে থাকি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন আছে। নিচের কোনটি বলেছে গোদাবরী নদীর উপনদী নয়? তো গোদাবরী নদীর উপনদী নয় কোনটা? অপশান চারটে রয়েছে, যেটা কিন্তু কি আছে প্রভরা, কাবিনী, এখানে আছে পূর্ণা এবং মাজরা ঠিক না, মঞ্জিরা, ঠিক আছে, টাইপিং মিস্টেক আছে। তো এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু কাবিনী, কিন্তু এরা কিন্তু কোনোভাবেই কিন্তু নয় গোদাবরী নদীর উপনদী। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখতে হবে দক্ষিণ ভারতের কিন্তু সব থেকে বড় নদীর মধ্যে পড়ছে এই গোদাবরী, যেটা কিন্তু দক্ষিণের গঙ্গা নামে পরিচিত। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু দেখতে হবে গোদাবরী রিভার সম্পর্কে। ঠিক আছে, আর এটা কিন্তু অবশ্যই আমাদের কোথায় পড়েছে, যেটা কিন্তু অবশ্যই বে অফ বেঙ্গলের দিকে গেছে। ঠিক আছে, আর পশ্চিম দিকে যে সমস্ত নদীগুলো গেছে সেগুলো কোনগুলো আছে সেটা এখানে আমাদের দেখতে হবে নর্মদা, তাপ্তি, যেগুলো কিন্তু যেখানে কিন্তু এগুলো সব আরব সাগরে পড়েছে, যেটা কিন্তু গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং যার ফলে সেগুলো পশ্চিম বাহিনী নদী পশ্চিম দিকে প্রবাহিত হয়ে এগুলো আরব সাগরে পড়েছে। এই সমস্ত কোশ্চেনগুলো তো দেখতেই হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি। আকবরের নির্মিত কোন স্মৃতিস্তম্ভটি একই রকম বৌদ্ধ বিহারের স্থাপত্যের সাথে নির্মিত হয়েছিল, অর্থাৎ স্থাপত্যের মতোই নির্মিত হয়েছিল, যেটা কিন্তু অবশ্যই আকবরের দ্বারা নির্মিত? তো চারটা অপশন আছে, পঞ্চমহল, হাওয়া মহল, বুলন্দ দরওয়াজা নাকি দিওয়ানি খাস? অবশ্যই কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, অপশন রয়েছে আমাদের কাছে চারটে, রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে পঞ্চমহল। পঞ্চমহল এখানে আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা কিন্তু আকবরের মাধ্যমে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, যেটা কিন্তু বৌদ্ধ বিহারের স্থাপত্যে নির্মিত হয়েছিল একই রকম স্মৃতিস্তম্ভটি। ঠিক আছে, তো আকবর কোন কোন জিনিসগুলো তৈরি করেছিল সেই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি হাওয়া মহল, যেটা কিন্তু জয়পুরে অবস্থান করছে, এটা কিন্তু কোনোভাবে এটা আকবরের দ্বারা নির্মিত নয়। ঠিক আছে, তো এটা যেটা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশন বুলন্দ দরওয়াজা, এটা আকবর তৈরি করেছিল। ঠিক আছে, পঞ্চমহল আকবরের তৈরি, হুমায়ুনি স্তম্ভ আকবরের তৈরি, আগ্রা ফোর্ট আকবরের তৈরি, এছাড়া আর কি আছে লাহোরের ফোর্টও কিন্তু আকবরের দ্বারা তৈরি। ঠিক আছে, আর ফতেপুর সিক্রিতে যে বুলন্দ দরওয়াজা, এগুলো সবই কিন্তু আকবরের তৈরি। পরের কোশ্চেন আছে, কলাতে নিম্নলিখিত, আচ্ছা কলা তো ব্যানানা, ঠিক আছে, নিম্নলিখিত কোন খনিজ পদার্থের উপস্থিতি কলাকে সামান্য তেজস্ক্রিয় করে, অর্থাৎ তেজস্ক্রিয় করে তোলে? ঠিক আছে, তো সামান্য তেজস্ক্রিয় মানে ভাবটা চলে আসে এই কোন খনিজ পদার্থের উপস্থিতির জন্য ব্যানানার মধ্যে, কলার মধ্যে? তো এখানে কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই কিন্তু কলার মধ্যে থাকে প্রচণ্ড পরিমাণে পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়ামের উপস্থিতির জন্য কিন্তু এই জিনিসটা হয়। পরে কোশ্চেন আছে, নিচের কোন রাসায়নিক পদার্থকে দার্শনিকের রোল বলা হয়? গুরুত্বপূর্ণ কোশ্চেন, দার্শনিকের রোল বলা হয় কোনটা? তো অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে জিঙ্ক অক্সাইড, জেরেনো। জিঙ্ক অক্সাইডকে কিন্তু আমরা বলে থাকি দার্শনিকের রোল। ঠিক আছে, পরে প্রশ্ন আছে, ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? কোন পার্টে বলা আছে? ঠিক আছে, এবং কত নম্বর আর্টিকেলে বলা আছে বা কোথা থেকে নেওয়া হয়েছে, সমস্ত কোশ্চেনে আছে। যেটা আমাদের মৌলিক অধিকার রয়েছে, আমাদের বর্তমানে কিন্তু 6টা মৌলিক অধিকার রয়েছে। এই 6টা মৌলিক অধিকার আর মৌলিক অধিকারের যে ধারণাটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আর বর্তমানে আমাদের যে কত নম্বর পার্টে আছে মৌলিক অধিকার, যেটা কিন্তু পার্ট নাম্বার 3-তে রয়েছে। অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার 2, পার্ট 3-তে রয়েছে। কত নম্বর আর্টিকেলে রয়েছে? 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো রয়েছে। কি কি ফান্ডামেন্টাল রাইট আছে? অবশ্যই যেটা আমাদের সমতার অধিকার রয়েছে 14 থেকে 18-এর মধ্যে, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম আছে, স্বাধীনতার অধিকার, যেটা কিন্তু 19 থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে আছে। এছাড়া রয়েছে রাইট টু এগেনস্ট এক্সপ্লোইটেশন, যেটা কিন্তু 23 থেকে 24 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, যেখানে কিন্তু এখানে কিন্তু এটাও বলা রয়েছে যেটা কিন্তু শোষণের বিরুদ্ধে অধিকার, যেটা আমরা বলছি, যেটা কিন্তু 14 বছরের কম বয়সী যে সমস্ত শিশুরা তারা কিন্তু খনি যে সমস্ত বিপজ্জনক কাজে কিন্তু তারা যুক্ত থাকতে পারবে না। এছাড়া আমাদের রয়েছে কি 25 থেকে 28 নম্বর আর্টিকেলে, সেখানে কিন্তু রাইট অফ ফ্রিডম অফ রিলিজিয়ন, ঠিক আছে, যেটা কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে সেখানে 25 থেকে 28-এ। এছাড়া রয়েছে কি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, যেটা 29-30 নম্বর আর্টিকেলে পাই। এছাড়া সবার শেষে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেল, যেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল, যেটা হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডিস, অর্থাৎ এই সমস্ত আর্টিকেলগুলো যেগুলো রয়েছে 14 থেকে যে বাকি আর্টিকেলগুলো 31 পর্যন্ত, এগুলোর মধ্যে কোনো একটা যদি লঙ্ঘিত হয় তাহলে 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। ঠিক আছে, তো এই জন্যই কিন্তু হার্ট অ্যান্ড সোল বলা হয় এই নম্বর আর্টিকেলকে। কে বলেছিল? ডক্টর বি আর আম্বেদকর। পরের কোশ্চেন আছে, সুন্দরবন বদ্বীপ গঠনের জন্য নিচের কোন নদী ব্যবস্থা দায়ী? তো সুন্দরবন যে বদ্বীপ রয়েছে আমাদের সবচেয়ে বড় যে বদ্বীপ, যেটা কিন্তু
গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এবং সুন্দরবন বদ্বীপ গঠনের জন্য নিচের কোন নদী ব্যবস্থা এর জন্য দায়ী? কাবেরী, সিন্ধু, গোদাবরী নাকি আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা? তো কাবেরী তো আমাদের দক্ষিণ ভারতের নদী আছে, তো অবশ্যই এটা কিন্তু কোনোভাবে হতে পারে না। তার মানে এখানে সিন্ধু, যেটা কিন্তু অবশ্যই সেটা কিন্তু আমরা সিন্ধু সম্পর্কে বুঝতেই পারছি, এটা কিন্তু এর বেশিরভাগ জল এখন তো পাকিস্তান ব্যবহার করে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা সকলেই জানি, সিন্ধু জল চুক্তি আমরা এর আগে দেখেছি ক্লাসে। গোদাবরী রিভার, যেটা কিন্তু অবশ্যই দক্ষিণে অবস্থান করছে, তো এটাও কিন্তু আমাদের হবে না। অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা যে বদ্বীপ, যেটা কিন্তু এই বদ্বীপ গঠনের জন্য কিন্তু দায়ী, সুন্দরবনের বদ্বীপ গঠনের জন্য, ঠিক আছে। এবং এগুলো কিন্তু আমাদের অবস্থান করছে কোথায়? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করে, যেগুলো কিন্তু সবই বিভিন্ন দিকে শাখা পোশাখা গেছে এবং সুন্দরবনের যে বদ্বীপ গঠন কিন্তু তারা করেছে। পরে কোশ্চেন আছে, ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ যে স্লোগানটি রয়েছে জনপ্রিয় করে তুলেছিলেন কে? অপশন 4টে রয়েছে আমাদের কাছে, কি কি আছে অপশন আছে? ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক। অবশ্যই দেখে নিতে হবে ইনকলাব জিন্দাবাদ, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কার? ভগৎ সিং। ভগৎ সিং এর কিন্তু এই যে স্লোগানটি ছিল জনপ্রিয় করে তুলেছিল ইনকলাব জিন্দাবাদ। এছাড়া আমাদের দেখতে হবে এই যে সমস্ত চরমপন্থী যে নেতাগুলো রয়েছে তাদের নাম বারবার আসে, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, এই তিনজন ছিলেন কিন্তু নরমপন্থী নেতা, ঠিক আছে। আর বাকি সবাই কিন্তু সরি উল্টো বলে দিলাম। তো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং কিন্তু বিপিন চন্দ্র পাল, এই তিনজনাই কিন্তু চরমপন্থী নেতা, আর বাকি সবাই কিন্তু এগুলো নরমপন্থী নেতা, ঠিক আছে, পরীক্ষায় আছে। পরে কোশ্চেন আছে, শরীরের সবচেয়ে লম্বা এবং ভারী হাড়ের নাম কোনটা? শরীরের সব থেকে বেশি লম্বা হাড়, সেটা তো আমরা সকলেই জানি, এবং ভারী হাড়, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে কোনটা? ফিমার। ফিমার কিন্তু এখানে কিন্তু সব থেকে বড় হাড়, ঠিক আছে। তো ফিমার আমাদের রাইট অ্যান্সার হবে, যেটা কিন্তু আমাদের দেখতে হবে সব থেকে লম্বা হাড়, যেটা কিন্তু আমাদের উরুর হাড় বা ফিমার যেটাকে আমরা বলে থাকি। আর সব থেকে ছোট হাড় যদিও আমরা বলি, সেটা কিন্তু স্টেপিস, যেটা কিন্তু কানের দিকে অবস্থান করছে, ঠিক আছে। এবং আমাদের দেখতে হবে যে জন্মের সময় কিন্তু শিশুদের থাকে মোটামুটি 300-র কাছাকাছি অ্যারাউন্ড থাকে হাড়ের সংখ্যা, সেগুলো পরবর্তীকালে জয়েন্ট হতে হতে যে প্রাপ্তবয়স্ক যে মানুষ, তার কিন্তু শরীরে হাড়ের সংখ্যা হয়ে থাকে 206, সেগুলো সব জয়েন্ট হতে হতে আর কি এই 206-তে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। তো সব থেকে আমাদের কিন্তু ছোট হাড় যদি জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে সেটা স্টেপিস। পরের কোশ্চেন যেটা আছে, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এটা তো আশা করি সকলেই পারবে। রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কে? গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের যে শেষ ইন্ডিপেন্ডেন্ট, তিনি কিন্তু ছিলেন গভর্নর জেনারেল, ঠিক আছে। পরে কোশ্চেন আছে, আর যদি বলি ফার্স্ট গভর্নর জেনারেল, তার নাম কি হবে? ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল যদি বলি, রবার্ট ক্লাইভ কিন্তু ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, ঠিক আছে। আর যদি বলি ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাও কিন্তু রবার্ট ক্লাইভ, দুটোই কিন্তু হবে রবার্ট ক্লাইভ। আর যদি বলি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাহলে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, ঠিক আছে। তো অবশ্যই এগুলো কিন্তু দেখে নিতে হবে। পরে কোশ্চেন আছে, আর যদি বলি যে ফার্স্ট যে ভাইসরয়, তাহলে কিন্তু লর্ড ক্যানিং, আর লর্ড ক্যানিং কিন্তু সিপাহি বিদ্রোহের সময় ছিলেন, ঠিক আছে, ভাইসরয়, পরীক্ষা এটাও আছে। আর লাস্ট ভাইসরয় তাহলে কিন্তু হয়ে যাবে কে? মাউন্ট ব্যাটেন, যিনি কিন্তু স্বাধীনতার সময় ছিলেন। পরের প্রশ্ন যেটা আছে, বাতাসের বেগ পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? বাতাসের বেগ বলা হয়েছে, তো বাতাসের বেগ, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা? অ্যানোমোমিটার। অ্যানোমোমিটারের মাধ্যমে কিন্তু বাতাসের বেগ পরিমাপ করা হয়ে থাকে, ঠিক আছে। স্পিডোমিটার তো আমরা স্পিডের ব্যবহার করে থাকি, অডিওমিটার তো তোমাদের আওয়াজের জন্য ব্যবহার করা হয়ে থাকে, শব্দের। এছাড়া যে ট্যাকোমিটার রয়েছে, সেটা কিন্তু আমাদের যে ইঞ্জিনগুলো রয়েছে, সেই ইঞ্জিনের কি হয়, যে রোটেশনাল যে স্পিডটা রয়েছে না, রোটেটেড যে স্পিড অর্থাৎ ঘূর্ণন যে গতিটা, সেটা কিন্তু পরিমাপ করতে ব্যবহার করা হয় ট্যাকোমিটার। পরে প্রশ্ন আছে কি, কুচিপুড়ি সম্পর্কে আমরা সকলেই জানি, তোমাদের কিন্তু অনেক ক্লাস কিন্তু দেওয়া আছে। তোমাদের কুচিপুড়ির যে লোকনৃত্যগুলো রয়েছে, ক্লাসিক্যাল ড্যান্স, ফোক ড্যান্স, ফেস্টিভ্যাল, ফেয়ার, সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে। যারা জানো না তারা দেখে নেবে, আর যাদের সময় নেই তাদের আর কি কিছু বলার নেই, ঠিক আছে। তো কুচিপুড়ি আমাদের কিন্তু একটা ক্লাসিক্যাল ড্যান্স, যেটা কিন্তু অবশ্যই আমাদের অবস্থান করছে কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি। আর কোথায় কোথায় রয়েছে? কেরালার আছে দুটো, একটা হচ্ছে কি মোহিনীঅট্টম, আর একটা হচ্ছে কথাকলি। তো এই দুটো রয়েছে। ভারতনাট্যম রয়েছে তামিলনাড়ুতে। সাত্রিয়া রয়েছে, যেটা কিন্তু সাল 2000-এ এটা কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আসাম রাজ্যে অবস্থান করছে। এছাড়া এটা কিন্তু নতুন, ঠিক আছে, আসামের সাত্রিয়া। এছাড়া আর কি আছে? ওড়িশায় আছে ওড়িশি ড্যান্স, মণিপুরে আছে মণিপুরি ড্যান্স, আর একটা আছে যেটা হচ্ছে উত্তরপ্রদেশ, মেনলি নর্দার্ন ইন্ডিয়া, যেখানে কিন্তু কত্থক অত্যন্ত জনপ্রিয়, কত্থকের সাথে যুক্ত ব্যক্তি কে আছে? মহারাজ, কতগুলো মহারাজ, বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, লাচ্চু মহারাজ, কত মহারাজ আছে, ঠিক আছে। এছাড়া আর কি আছে? সীতারা দেবী আছে, কত্থক সম্রাজ্ঞী বলা হয় তাকে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। তো এই সমস্ত কোশ্চেন আছে এক্সামে। পরে কোশ্চেন আছে,
সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে? তো নাম শুনেই বোঝা যাচ্ছে কোথায়। উত্তরাখণ্ড তো নয়, সিকিমও নয়, মণিপুরও নয়, তো কেরালা। কেরালা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। সাইলেন্ট ভ্যালি যে ন্যাশনাল পার্ক অবস্থান করছে কেরালা রাজ্যে। আর এটা আমাদের ন্যাশনাল পার্ক হিসাবে ডিক্লেয়ার করা হয়েছিল কত সালে? সাল 1984 সালে, ঠিক আছে। এছাড়া এখানে কিন্তু নীলগিরি মাউন্টেন রেঞ্জও আছে, ঠিক আছে, এটাও আমাদের দেখতে হবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। চলো পরে কোশ্চেন দেখি। পরে আর কোনো কোশ্চেন? হ্যাঁ আছে আছে, এখনো কোশ্চেন আছে। কি আছে? নিচের কোন জলপথটি অর্থাৎ জলপথ আমাদের এনডব্লিউ সম্পর্কে যে সমস্ত দেখতে হবে, যেমন তাপি রিভার রয়েছে, তার উপর কোন ওয়াটারওয়েটা অবস্থান করছে, ঠিক আছে। তো এখানে কিন্তু এনডব্লিউ দেওয়া আছে অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়ে। এখানে কিন্তু তাপি নদীর ওপর যেটা অবস্থান করছে সেটা কিন্তু NW100, ঠিক আছে। অপশন নাম্বার 1 আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা কিন্তু তাপি রিভারের ওপর কিন্তু অবস্থান করছে। এছাড়া NW1 যদি বলি, সেখানে অবস্থান করছে কোন রিভারের ওপর? গঙ্গা ভাগীরথী হুগলি রিভারের ওপর অবস্থান করছে এই NW1। গঙ্গা ভাগীরথী হুগলির ওপর NW1, ব্রহ্মপুত্রের ওপর NW2। এই দুটোই কিন্তু আমাদের এক্সামে অনেকবার আসে, এই দুটো একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, পরে কোশ্চেন আছে জীবন বিজ্ঞানে কোন শাখাটি ভাইরাসের অধ্যয়ন সম্পর্কিত যে কাজ এর সাথে যুক্ত, ঠিক আছে। তো কি বলা হয়েছে? ভাইরাস সম্পর্কিত যে অধ্যয়ন তাকে কি বলা হয়? অবশ্যই আমরা সকলেই জানি ভাইরোলজি। ভাইরোলজি হচ্ছে ভাইরাস সম্পর্কিত বিদ্যা। কোষবিদ্যা যেটা হচ্ছে সাইটোলজি, কোষ সম্পর্কিত বিদ্যা, ঠিক আছে। মাইকোলজি তোমরা সকলে বলো সেটা কোন সম্পর্কিত বিদ্যা। এছাড়া ট্যাক্সোনমি রয়েছে, ঠিক আছে। ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? অবশ্যই ক্যালাস লিনিয়াস, ঠিক আছে, পরীক্ষায় আসে অনেকবার। পরে প্রশ্ন আছে হুলি ভেসা। হুলি ভেসা যে উপকূলীয় অঞ্চল, এটি একটি অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য। হুলি ভেসা এটা কোন রাজ্যে? তো হুলি ভেসা যেটা রয়েছে এটা কিন্তু আমরা দেখতে পাই, এটা কোন রাজ্যে দেখতে পাই তোমরা বলো। এটি আমাদের সম্ভবত লাস্ট কোশ্চেন আছে। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে, যেটা কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটকে কিন্তু এটা অবস্থান করছে, যেটা কিন্তু হুলি ভেসা অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য। আর এই সম্পর্কিত তোমাদের অনেক ক্লাস কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরও কোশ্চেন আছে মনে হচ্ছে। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন কে? আরে আমাদের নায়ক, যেটা পশ্চিমবঙ্গে কে আছে? মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু অসামান্য অবদানের জন্য 2024 সালে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কিন্তু তিনি কিন্তু পেয়েছেন, ঠিক আছে। আর এই কোশ্চেনটা অবশ্যই আমাদের রাজ্যের এক্সামও আসবে। আর তোমাদের অবশ্যই বলবে সেটা কমেন্ট সেকশনে, প্রথম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছিলেন, ঠিক আছে, প্রথমবার কে পেয়েছিল। যেটা কিন্তু 2024-এ গেছে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে। আচ্ছা চলো পরে কোশ্চেন দেখি। 2011 সালে জনগণনা অনুসারে সেন্সাস থেকে কমপ্লিট ক্লাস কিন্তু দেওয়া রয়েছে। 5 ইয়ার প্ল্যান কমপ্লিট ক্লাস দেওয়া রয়েছে, ওর বাইরে কোনো কোশ্চেনই আসবে না। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সবচেয়ে বেশি রয়েছে? তো সব থেকে বেশি সাক্ষরতার হার রয়েছে সেটা কোন রাজ্যে? কেন্দ্রশাসিত অঞ্চল বলেছে, তাহলে কিন্তু দমন এবং দিউ আমাদের রাইট অ্যান্সার হবে। এছাড়া রাজ্য বললে কেরালা রাজ্য আমাদের রাইট অ্যান্সার হতো। কিন্তু যদি বলি 2025 সালে সব থেকে বেশি একদম 100%-এর কাছাকাছি সাক্ষরতার হার, এটা কোন রাজ্য? যেটা কিন্তু নতুন রেকর্ড করেছে কোন রাজ্য? মিজোরাম। মিজোরাম স্টেট একদম 100%-এর কাছাকাছি, প্রায় 99.2%-এর কাছাকাছি কিন্তু সাক্ষরতার হার, অর্থাৎ কমপ্লিট একদম লিটারেসি রেট কিন্তু রয়েছে, ঠিক আছে, বর্তমানে আমি যদি বলি। আর সেন্সাস 5 ইয়ার প্ল্যান সকলে কিন্তু দেখে রাখবে, অবশ্যই এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। পরে কোশ্চেন আছে কি আছে? হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, অবশ্যই গুরুত্বপূর্ণ ইন্ডেক্স একটা। 2025 সালে ভারতের র্যাঙ্কটা কত রয়েছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে? তো পাসপোর্ট ইন্ডেক্স যেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়া যে র্যাঙ্ক রয়েছে, যেটা কিন্তু 85 নাম্বার র্যাঙ্ক রয়েছে আমাদের ভারতের। এবং সব থেকে পাওয়ারফুল ইন্ডেক্স এখানে কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে। এবং সব থেকে পাওয়ারফুল যদি পাসপোর্টের কথা বলি, সেটা হচ্ছে সিঙ্গাপুরের পাসপোর্ট। সিঙ্গাপুর ফার্স্ট পজিশনে আছে। জাপানের পাসপোর্ট সেকেন্ড পজিশনে আছে, ঠিক আছে। তো এই দুটোই দেখে রাখতে হবে। পরে কোশ্চেন আছে পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থান করছে? পিন ভ্যালি মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ নাকি অন্ধ্রপ্রদেশ? তো অবশ্যই রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা? পিন ভ্যালি যে জাতীয় উদ্যান রয়েছে এটা কোন রাজ্যে অবস্থান করছে? আর এই কোশ্চেনটা তোমরা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে, এটা তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে অ্যান্সারটা সকলে দিয়ে দেবে, ঠিক আছে। ন্যাশনাল পার্ক সম্পর্কিত তোমাদের ক্লাস কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি। অবশ্যই হোমওয়ার্কের মাধ্যমে তোমরা এই অ্যান্সারটা বলবে। এবং তোমাদের জন্য এটা কয়েকটা ক্লু দিয়ে দিচ্ছি। এটা যে রাজ্যে অবস্থান করছে সেই রাজ্যে আরও ন্যাশনাল পার্ক অবস্থান করছে। কি কি? ইন্দারকেলা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, সিম্বলবাড়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে। দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এটা থেকে তো সবাই বুঝতে পারবে দ্য গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো কোথায় অবস্থান করছে এই পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। পরে আর কোনো কোশ্চেন আছে কিনা দেখি। ও এখনও আছে। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন আজকে সেট করা হয়েছে মনে হচ্ছে। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হয়েছে? তো কত নম্বর অনুচ্ছেদে এটা আছে? আর্টিকেল নাম্বার কত? রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই 19। আর্টিকেল নাম্বার 19 আমাদের বাক স্বাধীনতার কিন্তু মত প্রকাশের অধিকার কিন্তু দিয়েছে আর্টিকেল নাম্বার 19। পরে কোশ্চেন আছে
হুনদের পরাজিতকারী গুপ্ত সম্রাট কে ছিলেন? অবশ্যই তাকে কিন্তু ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। তার নাম কি? গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী রাজা বলা হয়। তাকে সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত, কবিরাজ নামে উপাধিতে তিনি কিন্তু ভূষিত। ঠিক আছে, অবশ্যই দেখে নিতে হবে। এছাড়া লিচ্ছবি দহিত্র বলা হয় কিন্তু সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন কি আছে আর 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের জনঘনত্ব সবচেয়ে বেশি আছে? তো জনঘনত্ব ভারতে কোন রাজ্যে সব থেকে বেশি রয়েছে? অবশ্যই কিন্তু এখানে কোনটা হবে, যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার। বিহারে কিন্তু জনঘনত্ব সব থেকে বেশি রয়েছে। সেকেন্ড পজিশনে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে। ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড পজিশনে আছে জনঘনত্বের দিক থেকে। সংবিধানের নিম্নলিখিত কোন সংশোধনটি ভোটারদের বয়সের হ্রাসের সাথে সম্পর্কিত? ভোটারের বয়সের হ্রাসের সাথে সম্পর্কিত সংবিধানের কত নম্বর আর্টিকেল এটা? অপশান কি আছে? 61 রয়েছে, 44 নম্বর আর্টিকেল রয়েছে, 42 নম্বর আর্টিকেল এবং 24। তো রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে অবশ্যই কিন্তু 61 নম্বর সংশোধনীর মাধ্যমে কিন্তু এই ভোটারদের বয়সসীমা হ্রাসের কিন্তু সাথে কিন্তু সম্পর্কিত, যেখানে 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন আর কি আছে? পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো পলাশির যুদ্ধ সকলে এটা প্রায় জানি, কবে সাল একদম পুরো এক্সাক্ট ডেট হিসাবে কিন্তু এটা মনে রাখতে হবে, যেটা কিন্তু 23 জুন 1757। 23 জুন 1757 নদিয়ার পলাশিতে সেটা কিন্তু হয়েছিল পলাশির যুদ্ধ। সিরাজউদ্দৌলার সাথে রবার্ট ক্লাইভের সাথে সিরাজউদ্দৌলার কিন্তু পলাশির যুদ্ধ হয়েছিল, যেখানে কিন্তু রবার্ট ক্লাইভ জিতে গিয়েছিল, জিততে পারতো না। তার কারণ সিরাজউদ্দৌলার যে সেনাপতি মির্জাফর, তার কারণেই কিন্তু সিরাজউদ্দৌলাকে হারতে হয়েছিল। ঠিক আছে, তো পলাশির যুদ্ধ 1757, যেটা কিন্তু 23 জুন। পরে কোশ্চেন আছে? পরে আর কোনো কোশ্চেন আছে? নেই। এই পর্যন্ত আমাদের শেষ কোশ্চেন, পলাশির যুদ্ধ দিয়ে শেষ হয়ে গেল। তো যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দেবে। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনো পর্যন্ত করে না থাকো। আগের ক্লাসগুলো দেখার জন্য প্লেলিস্ট চ্যানেলে করা আছে, যার যেটা প্রয়োজন আছে সেই পর্যন্ত তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সকলে কিন্তু যুক্ত হয়ে থাকবে। ঠিক আছে, সেন্সাস 5-year প্ল্যান অবশ্যই দেখে নেবে, এখানে কিন্তু অলরেডি ক্লাস কিন্তু করানো রয়েছে, আর এর বাইরে আসবেই না। ঠিক আছে, যা বললাম একদম তাই। টেলিগ্রামের লিঙ্ক দিয়ে আছে আমাদের ডিসক্রিপশন বক্সে, অবশ্যই যুক্ত হবে, কারণ সমস্ত আপডেট সবার প্রথম কিন্তু এখানে কিন্তু পাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে কোনো চ্যানেল দিক বা না দিক, সবার প্রথম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পাবে না, কারণ আমরা নোটিফিকেশন রিলেটেড কোনো রকম ফালতু ভিডিও কিন্তু বানাই না। অবশ্যই তার নোটিফিকেশন যখনই পাবলিশ হবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তার সেটা শেয়ার হয়ে যাবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে কোনো ইনফরমেশন কিন্তু সমস্ত কিছু টেলিগ্রামে পাবে, এবং যে কোনো পিডিএফের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে। ডেমো পিডিএফ এখানে দেখতে পাবে, আর সবই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তার সাথে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যার যেটা প্রয়োজন আছে দেখে নেবে। এনটিপিসি 5000+ জিকে অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষার আগে এটা কিন্তু অবশ্যই দেখে যেতে হবে, যেটা অনলাইনে ফরম্যাটে রয়েছে, আর এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে। যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আছে এই 5000+ কোশ্চেন, আর যারা সামনেবার এনটিপিসি দেবে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা দেখে যাবে, মোটামুটি এপ্রিল পর্যন্ত দেখবে, এবং মে মাসের জন্য তোমাদের কিন্তু 2টো ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি, সেটা কিন্তু দেখে নেবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।